1789 থেকে 1814 এই সময়কাল পর্যন্ত ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করব। ফরাসি বিপ্লব কি, কেন এই বিপ্লব শুরু হয়েছিল এবং এই বিপ্লবের ফলে পৃথিবীর ইতিহাসে কি পরিবর্তন হয়েছিল। একবার ভেবে দেখো তো, একটা দেশের রাজা আর অভিজাতরা বিলাসিতায় জীবন কাটাচ্ছে আর সাধারণ মানুষ তারা কষ্ট পাচ্ছে। কৃষকরা করের বোঝায় পৃষ্ঠ, শহরের মানুষ বেকার। এই সংগ্রাম থেকেই সেই বিখ্যাত ইতিহাসের ঘটনা ফরাসি বিপ্লবের সূত্রপাত হয়েছিল। তাহলে চলো শুরু করা যাক ইতিহাসের প্রথম দিন তোমাদের সঙ্গে যাত্রা। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের প্রথম যে অধ্যায় ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এমন একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি, এটা শুধুমাত্র ফ্রান্স নয়, পুরো পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল। একবার ভেবে দেখো তো, একটা দেশের রাজা আর অভিজাতরা বিলাসিতায় জীবন কাটাচ্ছে আর সাধারণ মানুষ তারা কষ্ট পাচ্ছে। কৃষকরা করের বোঝায় পৃষ্ঠ, শহরের মানুষ বেকার। এই সংগ্রাম থেকেই সেই বিখ্যাত ইতিহাসের ঘটনা ফরাসি বিপ্লবের সূত্রপাত হয়েছিল। তো আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রথম তোমাদের যে অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, 1789 থেকে 1814 এই সময়কাল পর্যন্ত আমরা প্রথম অধ্যায়টা আলোচনা করব। তো এই অধ্যায়টা আলোচনার আগে আমাদের জেনে নিতে হবে যে ফরাসি বিপ্লব কি, কেন এই বিপ্লব শুরু হয়েছিল এবং এই বিপ্লবের ফলে পৃথিবীর ইতিহাসে কি পরিবর্তন হয়েছিল। তাহলে চলো শুরু করা যাক ইতিহাসের প্রথম দিন তোমাদের সঙ্গে যাত্রা। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি যে ফরাসি বিপ্লব কেন হয়েছিল, তার প্রধানত কারণগুলো কি কি। যদি আমরা ফরাসি বিপ্লব আলোচনা করতে যাই, যে এই বিপ্লবের পশ্চাতে বেশ কিছু কারণ ছিল। 1789 সালে 14ই জুলাই এই ফরাসি বিপ্লব হয়েছে। তো এই বিষয়টা আমরা পরে আসব। পৃথিবীর ইতিহাসে যদি আমরা দেখতে যাই যে 1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরেতে পৃথিবীতে যে যুগান্তকারী ঘটনাটা ঘটে তার নাম হচ্ছে ফরাসি বিপ্লব। তো এই বিপ্লবের পশ্চাতে প্রধানত তিনটি কারণ ছিল। একটা ছিল রাজনৈতিক কারণ, পরবর্তী কারণে আমরা আসব অর্থনৈতিক কারণ, এরপরে আছে সামাজিক কারণ, আরো অন্যান্য কারণ রয়েছে। দার্শনিকদের ভূমিকাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো ফরাসি বিপ্লবের প্রথম যে কারণটা রয়েছে রাজনৈতিক কারণ। এই রাজনৈতিক কারণ যে ফরাসি বিপ্লবের পটভূমি রচনা করেছিল। দেখো, এই রাজনৈতিক কারণের মধ্যে যেটা রয়েছে রাজতন্ত্রের স্বরূপ। কি রাজতন্ত্রের স্বরূপ? না, ফরাসি বিপ্লব সৃষ্টিতে ফ্রান্সের তদানীন্তন পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব ছিল সর্বাধিক। মানে অর্থাৎ এই যে ফরাসি বিপ্লব হয়েছিল, বলছে পূর্ব রাজতন্ত্র তৎকালীন সময়ে দায়ী ছিল। পূর্ব রাজতন্ত্র সম্পর্কে যদি আমরা দেখতে যাই, যে 1589 মানে 1589 সালেতে চতুর্থ ফিলিপ নামে ফ্রান্সের এক ক্ষমতাশালী লোক, তিনি 1589 সালে ভ্যালোয়া রাজবংশের পতন ঘটিয়ে ফ্রান্সে এই পূর্ব রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। আমরা যদি এই ফ্রান্সের পরিচয়টা যাই, যে প্রাচীনকালে পশ্চিম ইউরোপে গল নামে একটা দেশ ছিল, যে দেশটার নাম ছিল, পরবর্তীকালে দেশটার নাম হয়েছিল হচ্ছে ফ্রান্স। লোকমুখে এইভাবেই প্রচলিত হয়ে আসছে যে ফ্রাঙ্কো নামে একজন রাজা ছিল, সেই ফ্রাঙ্কো রাজবংশ থেকেই
এই ফ্রান্স নামটার উৎপত্তি হয়েছে। তো যাই হোক, আমরা যেটা আসছিলাম যে পূর্ব রাজতন্ত্র, যে ফরাসি বিপ্লব সৃষ্টিতে পূর্ব রাজতন্ত্র সর্বাধিক দায়ী ছিল। পূর্ব রাজবংশের আমরা প্রতিষ্ঠাটাও দেখলাম যে চতুর্থ ফিলিপ এই পূর্ব রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? না 1589 সালে। পূর্ব ফিলিপ মারা যাবার পরেতে তারই পুত্র ত্রয়োদশ লুই সিংহাসনে বসেছিলেন। এই ত্রয়োদশ লুই মারা যাবার পরেতে চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, এইভাবে আমরা পুরো পরপর এই পূর্ব রাজবংশের রাজাদের নামের তালিকাটা আমরা দেখব। তো যাই হোক, ফরাসি বিপ্লব সৃষ্টিতে আমরা দেখলাম যে পূর্ব রাজবংশ দায়ী ছিল। অষ্টাদশ শতকে ফ্রান্সে, এই অষ্টাদশ শতক বলতে আমরা কি বুঝি? 1700 থেকে 1799 এই সময়কালকে আমরা অষ্টাদশ শতক বলে থাকি। তো এই অষ্টাদশ শতকে ফ্রান্সে অতি কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠা ছিল। মানে এই যে পূর্ব রাজতন্ত্র ছিল, পূর্ব রাজতন্ত্রের যারা রাজা ছিল, সেই রাজারা সমস্ত ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করে রেখেছিল। সেটা বিচার বিভাগ হোক, সেটা আইন বিভাগ হোক, প্রশাসনিক দিক থেকেও, শাসনতান্ত্রিক দিক থেকে, যে কোনো দিক থেকে হোক না কেন, পুরো তারা সমস্ত শাসন ক্ষমতা নিজেদের অধীনে কিন্তু রেখেছিল। রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। মানে ফরাসি যে সমস্ত রাজারা ছিলেন তারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। মানে অর্থাৎ ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কি, যে ফরাসি রাজারা জনগণের কাছে প্রচার করত যে তারা হচ্ছে, মানে ঈশ্বর তাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে শাসন করার জন্য। এটাই হচ্ছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী। তো তারা বংশানুক্রমিক ভাবে শাসন কার্য পরিচালনা করতেন। আমরা প্রথমেই দেখলাম যে চতুর্থ ফিলিপ যে পূর্ব রাজবংশ প্রতিষ্ঠা করেছেন, চতুর্থ ফিলিপের পরে আসছে ত্রয়োদশ লুই, তারপর ষোড়শ লুই, এই চতুর্দশ লুই, তারপরে পঞ্চদশ লুই, তারপরে আসছে ষোড়শ লুই। এই যে বংশ পরম্পরা ভাবে তারা শাসন কার্য পরিচালনা করেছিল। 1614 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 175 বছর স্টেট জেনারেল বা জাতীয় প্রতিনিধি সভার কোনো অধিবেশন ডাকা হয়নি। 1614 খ্রিস্টাব্দে পরবর্তী 175 বছর বলা হচ্ছে যে চতুর্থ ফিলিপের সময়তে স্টেট জেনারেল ছিল, তার আগে চতুর্থ ফিলিপের আগেও স্টেট জেনারেল ছিল। স্টেট জেনারেলটা কি? স্টেট জেনারেল হচ্ছে একটা প্রতিনিধি সভা, মানে যাজক, অভিজাত এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে থেকে নির্বাচিত কিছু প্রতিনিধিদেরকে এই স্টেট জেনারেলে পাঠানো হতো। স্টেট জেনারেলকে যদি আমরা এক কথাই বলি তাহলে সেটা হবে ফ্রান্সের পার্লামেন্ট। তো 175 বছর বলা হচ্ছে। আমরা এই বিষয়টা আমরা পরবর্তীকালে আলোচনা করছি যে 175 বছর কেন স্টেট জেনারেলের প্রধানত অধিবেশন ডাকা হয়নি। এখান থেকে একটা কিন্তু প্রশ্ন তোমাদের এসেই থাকে যে ফ্রান্সে কত বছর স্টেট জেনারেলসের অধিবেশন ডাকা হয়নি, তাহলে তার উত্তরটা যদি হবে 175 বছর। এরপরে যদি আমরা আসি, যে লাইনটা আসছে যে সেখানেই প্রজাদের মতামতের কোনো মূল্যই ছিল না, বা রাজতন্ত্র জনগণ থেকে সম্পূর্ণই কিন্তু বিচ্ছিন্ন ছিল। তাহলে অর্থাৎ ফরাসি রাজারা এমনভাবে তারা শাসন কার্য পরিচালনা করতেন যে তাদের সঙ্গে জনগণের বিশেষ কোনো সম্পর্কই কিন্তু ছিল না। আমরা পরবর্তী যে কারণটা সেটা দেখে নিই, রাজন্যবর্গের দুর্বলতা। রাজন্যবর্গের দুর্বলতা বলতে যেটা বোঝানো হচ্ছে কি, ফরাসি যে রাজারা, সেই ফরাসি রাজারা ছিলেন অত্যন্ত দুর্বল, বিলাসী, আরামপ্রিয়, পরিশ্রম বিমুখ। যে দেশেতে কি হচ্ছে, শাসন কার্য কিভাবে পরিচালিত হচ্ছে, তাদের কোনো লক্ষ্যই ছিল না। তো এই কারণে বলা হচ্ছে যে রাজন্যবর্গের দুর্বলতা ফরাসি বিপ্লব সৃষ্টিতে একটা পরিবেশ তৈরি করেছিল। তো রাজন্যবর্গের দুর্বলতা এখানে যেটা রয়েছে যে ফরাসি রাজা চতুর্দশ লুই, আমরা দেখলাম কি যে ত্রয়োদশ লুইয়ের পরেতে তার এই নাবালক পুত্র চতুর্দশ লুই সিংহাসনে বসেছিলেন। তো এই চতুর্দশ লুইয়ের রাজত্বকাল ছিল 1643 থেকে 1715 সাল পর্যন্ত। তিনি অত্যন্ত বিলাস ব্যসনে মগ্ন থেকে স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করতেন। তিনি প্রকৃত অর্থে স্বৈরাচারী একজন শাসক ছিলেন। যে তার হাতেই, আমরা যদি এখানে আসি, যে তার হাতেই কেন্দ্রীভূত সমস্ত ক্ষমতা তার হাতেই কিন্তু ছিল। তার আমলে ভারসাই রাজপ্রাসাদ ছিল ঐশ্বর্যের ইন্দ্রপুরী। এই যে এই একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসে, কোন রাজপ্রাসাদকে যে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়, যে ভারসাই রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়। তাহলে চতুর্দশ লুইয়ের রাজত্বকালে আমরা দেখছি যে তিনি অত্যন্ত অত্যন্ত আরামপ্রিয়ভাবে জীবনযাপন কাটাতেন।
দেশে কিভাবে শাসন পদ্ধতি পরিচালিত হচ্ছে, কোনোভাবেই তার কিন্তু লক্ষ্য ছিল না। ষোড়শ লুইয়ের পরবর্তী রাজা। আচ্ছা, ষোড়শ লুই সম্পর্কে একটা আমরা তথ্য জেনে নিই যে চতুর্দশ লুই। এই চতুর্দশ লুইকে প্রধানত বলা হচ্ছে সূর্য রাজা। এই একটা প্রশ্ন কিন্তু আসে, সূর্য রাজা কাকে বলা হয়? সূর্য রাজা বলা হয় চতুর্দশ লুইকে। এরপরে দেখো, চতুর্দশ লুইয়ের পরে তারই উত্তরাধিকার পঞ্চদশ লুই। এখানে বোঝা যাচ্ছে না যদিও, নামটা হচ্ছে পঞ্চদশ লুই। পঞ্চদশ লুই, এই পঞ্চদশ লুইকে ফ্রান্সের জনগণ মজা করে প্রজাপতি রাজা বলতেন। চতুর্দশ লুইয়ের পরেতে পঞ্চদশ লুই সিংহাসনে বসছেন। তিনি ছিলেন চতুর্দশ লুইয়ের মতনই অত্যন্ত বিলাসী, অলস। এই আমরা যদি বলতে যাই যে পঞ্চদশ লুইয়ের রাজত্বকাল থেকেই কিন্তু ফ্রান্সে মানে পূর্ব রাজতন্ত্রের অবক্ষয় কিন্তু এইখান থেকেই কিন্তু শুরু হয়েছে, পঞ্চদশ লুইয়ের রাজত্বকাল থেকে। আচ্ছা, চতুর্দশ লুই সম্পর্কে আমরা একটু স্কিপ করে গেছি। দেখো যে চতুর্দশ লুই নিজেকে বলতেন আমি রাষ্ট্র। মানে এই প্রশ্ন বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে এবং তোমাদেরও কিন্তু আসার দারুণ একটা সম্ভাবনা থাকছে যে আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। কথাটি কে বলেছিলেন? না, চতুর্দশ লুই বলেছেন যে আমি রাষ্ট্র। পঞ্চদশ লুই সম্পর্কে যেটা আলোচনা করছিলাম, যে পঞ্চদশ লুই ছিলেন অত্যন্ত বিলাসী, আরামপ্রিয় একজন শাসক। তার রাজত্বকালেতে ফ্রান্সে কি হচ্ছে, শাসন পদ্ধতি কিভাবে পরিচালিত হচ্ছে, তিনি এতটাই পরিশ্রম বিমুখ ছিলেন এবং যদি আমরা বলতে যাই যে নিজের বউয়েদের কথাই উঠতেন এবং বসতেন। তাহলে অর্থাৎ পঞ্চদশ লুইকে আমরা যেটা দেখলাম যে পঞ্চদশ লুইকে কিন্তু প্রজাপতি রাজা বলা হয়। আমরা সূর্য রাজা দেখলাম, সূর্য রাজা বলা হচ্ছে চতুর্দশ লুইকে, আর পঞ্চদশ লুইকে বলা হচ্ছে প্রজাপতি রাজা। প্রজাপতি রাজা। আর একটা থাকতে পারে যে দাম্ভিক রাজা কাকে বলা হয়? তাহলে দাম্ভিক রাজা বলা হয় ষোড়শ লুইকে। এটা আমি লিখে দিচ্ছি। দেখো, যে বিষয়টা তোমাদের আলোচনা করেছিলাম যে ফরাসি রাজারাই ফরাসি বিপ্লব সৃষ্টি করেছিল, তো সেই আলোচনাতে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সূর্য রাজা কাকে বলা হয়? চতুর্দশ লুইকে সূর্য রাজা বলা হয়। প্রজাপতি রাজা, বাটারফ্লাই কিং বলা হয় পঞ্চদশ লুইকে। দাম্ভিক রাজা বলা হয় ষোড়শ লুইকে। মানে এই তিনটে তথ্য খুব ভালো করে পড়ে রাখতে হবে। তিনটে বিষয় থেকে কোনো না কোনো একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে। দেখো, ষোড়শ লুই যেখানে দিয়েছে যে পরবর্তী ফরাসি রাজ দুর্বল চিত্ত ষোড়শ লুইয়ের আমলে রাজতন্ত্র অবক্ষয়ের শেষ সীমানায় উপনীত হয়, তার পক্ষে রাজশক্তির পতন রোধ করা কিন্তু সম্ভব হয়নি। এর আগে যে সমস্ত রাজারা ছিল তারা তাদের যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপের ফলেতে ফ্রান্সের জনগণ এতটাই ক্ষুব্ধ হয়েছিল আর সমস্ত রাগ কিন্তু গিয়ে পড়ল এই ষোড়শ লুইয়ের রাজত্বকালেতে। এই কারণেই মনে করা হচ্ছে যে ফরাসি রাজারাই কিন্তু ফরাসি বিপ্লব সৃষ্টি করেছিল। পরের যদি আমরা কারণে আসি, রাজনৈতিক কারণের মধ্যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থা। রাজশক্তির এই দুর্বলতার সুযোগেই শাসন কার্য সম্পূর্ণভাবে অভিজাতদের হাতে চলে যায়। অভিজাত কারা? অভিজাত হচ্ছে যে ফ্রান্সের জনগণকে, আমরা পরেই আছে সামাজিক কারণের মধ্যে পড়বো যে ফ্রান্সের জনগণকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যে যাজক, অভিজাত এবং সাধারণ মানুষ। তো সেই অভিজাতদের হাতে সমস্ত ক্ষমতা চলে যায়। রাজা যদি দেশে কি চলছে না চলছে তিনি যদি লক্ষ্য না রাখেন, তাহলে তো যে সমস্ত কর্মচারী বা যারা অভিজাত বর্গ রয়েছে তারা তো নিজেদের মতন করে শাসন কার্য পরিচালনা করবে। অর্থাৎ এখানে অভিজাতরা ধীরে ধীরে কি হয়, নিজেরা স্ব প্রধান হয়ে উঠেছিল, নিজ এবং স্বার্থ শাসন কার্য পরিচালনা করতে থাকে। তো শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। তাহলে রাজা পরিশ্রম বিমুখ, অলস, দেশে কি হচ্ছে তার লক্ষ্য না থাকার কারণে যে সমস্ত কর্মচারীরা ছিল সেই কর্মচারীরা শাসন কার্য পরিচালনা করত, যার ফলেতে যেখানে দেখা যায় যে শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবেই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এবং বলা হয়েছে যে ইন্টেন্ডেন্ট, দারুণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে ইন্টেন্ডেন্ট কারা, তাদেরকে কেন অর্থলোলুপ নেকড়ে উপাধি দেয়া হয়? ইন্টেন্ডেন্ট কারা? ইন্টেন্ডেন্ট হচ্ছে ফ্রান্সের দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত। তো ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের হাতে চলে যায়, তারা নিজ স্বার্থ সিদ্ধির জন্য চরম অত্যাচারী হয়ে ওঠে এবং জনসাধারণ তাদের অর্থলোলুপ নেকড়ে
উপাধিতে ভূষিত করে। তাহলে এখান থেকে আমাদের পড়ে রাখতে হবে যে ইন্টেন্ডেন্ট কারা, তাদেরকে কেন যে অর্থলোলুপ নেকড়ে উপাধি দেওয়া হয়, যে এরা জনগণের কাছ থেকে জোর করে কিন্তু টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু আদায় করত, এই কারণে জনগণ তাদেরকে অর্থলোলুপ নেকড়ে উপাধি দিয়েছিল। এরপরে যদি আমরা দেখি একটা গুরুত্বপূর্ণ আইন দিয়েছে লেত্রো দা ক্যাশে। আইনটা কি, মানে ফ্রান্সে এর আগে যে সমস্ত শাসন, মানে যে সমস্ত আইনগুলো প্রচলিত ছিল, মানে ফ্রান্সে তো নির্দিষ্টভাবে এইভাবে কোনো তোমার আইন প্রচলিত ছিল না, প্রায় 400 ধরনের বিভিন্ন বিভিন্ন জায়গায় আইন প্রচলিত ছিল। তো যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আইন হচ্ছে লেত্রো দা ক্যাশে। এরপরেও একটা আইন ছিল, সেটা হচ্ছে লেত্রো দা গ্রেস। লেত্রো দা গ্রেস। গয়ে রফলা ইকার তন্তেস্ব। লেত্রো দা গ্রেস। লেত্রো দা ক্যাশে কি, যে রাজারা এই আইনটার মাধ্যমে যাকে মনে করতো গ্রেপ্তার করে নিতে পারতো, লেত্রো দা গ্রেসের মাধ্যমে। সে যদি অন্যায় নাও করে, রাজার মনে হয়েছে যে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন রয়েছে, এই আইনের মাধ্যমে গ্রেপ্তার করতো। আবার রাজা আবার কি করতো, কাউকে যদি মুক্তি দিত, সেই মুক্তিপ্রাপ্ত আইনটাকে বলা হতো লেত্রো দা গ্রেস। তাহলে এই দুটো আইনের অপব্যবহার কিন্তু করতো রাজারা। এই জন্য এখানে দিয়েছে দেখো, যে লেত্রো দা ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানা সাহায্যে রাজপুরুষরা যে কোনো সাধারণ নাগরিককে বিনা বিচারে কারারুদ্ধ করে রাখতে পারত। বাস্তিল দুর্গ এইসব নিরপরাধ বন্দিতে পরিপূর্ণ হয়ে যায়। এই বাস্তিল দুর্গটা কি, যে সমস্ত জনগণকে বন্দি করত, বন্দি করে এই বাস্তিল দুর্গতে রাখা হতো। এই বাস্তিল দুর্গকে প্রধানত বলা হয় স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক। এইটাও একটা প্রশ্ন থাকে, স্বৈরাচারী স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কাকে বলা হয়? স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বলা হচ্ছে বাস্তিল দুর্গকে। বিচার ব্যবস্থা ছিল নামে মাত্র, আইনের চোখে সকলের সমান অধিকার স্বীকৃত ছিল না। বংশানুক্রমিকভাবে নিযুক্ত দুর্নীতিগ্রস্ত বিচারকরা ন্যায় বিচারের অপেক্ষা নিজ স্বার্থ সিদ্ধিতেই ব্যস্ত থাকতেন। এই জন্য বিশিষ্ট দার্শনিক ভলতেয়ার বলছে সীমাহীন রাজনৈতিক সংকটের কারণেই ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন। তাহলে এখানে আমরা কি দেখছি, যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থা সম্পর্কে দেখতে গেলে, যে ফ্রান্সে যে শাসন ব্যবস্থা ছিল সেটা সম্পূর্ণভাবেই দুর্নীতিগ্রস্ত, এবং যে বিচার ব্যবস্থা ছিল, বিচার ব্যবস্থা নামে মাত্র ছিল। বিচারকরা বিভিন্ন রায় থেকে শুরু করে এবং বিচারকদের পদও কিন্তু এমনকি কিনে নিত। এই কারণেই বলা হচ্ছে যে ফরাসি বিপ্লব সৃষ্টিতে দুর্নীতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থা বহুলাংশেই কিন্তু দায়ী ছিল। এরপরে দেখো, যে কারণটা ফরাসি বিপ্লব সৃষ্টিতে যে প্রধানত যে কারণটা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণ যে ফরাসি বিপ্লব সৃষ্টি করেছিল, অর্থনৈতিক কারণের মধ্যে একটা আছে দেখো, শূন্য রাজকোষ। অষ্টাদশ শতাব্দীর শেষ নাগাদ আর্থিক দিক থেকে ফ্রান্স ছিল এমন একটি দেশ যার রাজকোষ ছিল অর্থশূন্য এবং রাজস্ব ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ এবং বিভ্রান্তিমূলক। তাহলে অষ্টাদশ শতাব্দীর শেষ নাগাদ বলা হচ্ছে আর্থিক দিক থেকে ফ্রান্স এমন একটা দেশ যার রাজকোষ অর্থশূন্য, রাজকোষেতে অর্থ বলে কোনো কিছুই ছিল না। কিন্তু তো কেন ছিল না, তার প্রধানত কারণটা কি বলা হচ্ছে দেখো পরের লাইনে, যে রাজন্যবর্গের যুদ্ধনীতি। রাজন্যবর্গের যুদ্ধনীতি মানে ফরাসি রাজারা বিভিন্ন বৈদেশিক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই বৈদেশিক যুদ্ধে অংশগ্রহণের ফলেতে ফ্রান্সের প্রচুর টাকা পয়সা কিন্তু খরচ হয়। এমনিতেই কোনো একটা দেশ যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে, তাদের কিন্তু প্রচুর টাকা পয়সা কিন্তু খরচ হয়ে থাকে। তাহলে ফ্রান্স সেই সময় মানে বিনা কারণে, যেখানে ফ্রান্সের কোনো স্বার্থই নেই, সেখানে কিন্তু সেই সময় ফ্রান্সের রাজারা যেখানে যুদ্ধে অংশগ্রহণ করছে। যদি আমরা পঞ্চদশ লুইয়ের রাজত্বকালে যাই, পঞ্চদশ লুইয়ের রাজত্বকালেতে আমি সংক্ষেপে পঞ্চদশ লিখছি,
এই পঞ্চদশ লুইয়ের রাজত্বকালের বলা হচ্ছে যে 15 বছর তিনি শুধু বৈদেশিক যুদ্ধে অংশগ্রহণ করেই তিনি সময় অতিবাহিত করেছেন। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ 1740 থেকে 1748, এদিকে এই 8 বছর। আবার যদি আমরা দেখতে যাই, ইউরোপে সপ্তবর্ষের যুদ্ধ হয়েছে। সেই সপ্তবর্ষের যুদ্ধ 1756 থেকে 63, এই সপ্তবর্ষের যুদ্ধেতেও কিন্তু পঞ্চদশ লুই অংশগ্রহণ করেছিল, যেখানে ফ্রান্সের কোনো স্বার্থই নেই। সেই যুদ্ধে অংশগ্রহণের কারণে ফ্রান্সের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু খরচ হয়, যার ফলেতে মনে করা হয় যে এই রাজন্যবর্গের যুদ্ধনীতি ফরাসি বিপ্লব সৃষ্টিতে বহুলাংশে দায়ী ছিল। তারপর দেখো, রাজাদের বিলাসিতা এবং অমিত ব্যয়িতা ফ্রান্সকে দেউলিয়া করে দেয়। এই বিলাসিতা এবং অমিত ব্যয়িতা, এর আগে আমরা রাজনৈতিক কারণে আলোচনা করছিলাম যে যদি আমরা ষোড়শ লুই সম্পর্কে দেখতে যাই, যে ষোড়শ লুইয়ের যিনি রানী ছিলেন তার নাম মারি আতোয়ানেত, রানী মারি আতোয়ানেত। তাকে দেখাশোনা করার জন্যেই প্রায় 500 রাজকর্মচারী ছিল। এই যে বিপুল পরিমাণ, তাদের সেবার থেকে শুরু করে তাদের সেবার জন্য যে এত কর্মচারী, প্রচুর অর্থ যেখানে ব্যয় হতো, তাহলে তাদের এই বিলাসিতা, অমিতব্যয়িতা এবং রাজন্যবর্গের যুদ্ধনীতি বলছে ফ্রান্সকে একসময় দেউলিয়া করে দিয়েছিল। দেখো, চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্স একাধিক ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ে, চতুর্দশ লুইয়ের সময়তেও হয়েছিল, এবং যা রাষ্ট্রের আর্থিক শক্তি নিঃশেষ করে দেয়। পঞ্চদশ লুইয়ের আমলে আমরা তো পুরো ঘটনাটা দেখলাম, যে পঞ্চদশ লুইয়ের আমলে এই ব্যয়ভার বিন্দু মাত্র হ্রাস পায়নি। ষোড়শ লুইয়ের আমলে অবস্থা এমনই সংকটাপন্ন হয়ে ওঠে যে যুদ্ধজনিত ব্যয়ের ঘাটতি মেটানোর উদ্দেশ্যেই সরকার বাজার থেকে ঋণ সংগ্রহ করতে বাধ্য হয়। ষোড়শ লুইয়েও কিন্তু আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। 1776 খ্রিস্টাব্দে, আমি তোমাদের এই অধ্যায়টা আলোচনার পূর্বেই আমি শুরু করেছিলাম যে 1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরবর্তী যদি কোনো যুগান্তকারী ঘটনা ঘটে থাকে, তার নাম হচ্ছে ফরাসি বিপ্লব। সেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধেতে 1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স অংশগ্রহণ করেছিল। তাহলে এই সমস্ত বৈদেশিক যুদ্ধে অংশগ্রহণ কিন্তু ফ্রান্সের রাজকোষ সম্পূর্ণভাবেই কিন্তু, যেখানে দেখা যায় রাজকোষ শূন্য হয়ে যায়। পাশাপাশি যেখানে রয়েছে তোমার বিলাসিতা এবং অমিত ব্যয়িতা। অপরপক্ষে যে দরিদ্র কৃষকদের সমস্ত করের বোঝা বহন করতে হতো। আমরা কর ব্যবস্থা সম্পর্কে দেখব যে এই অর্থনৈতিক কারণের মধ্যেই বিভিন্ন কর রয়েছে। যে ফ্রান্সে প্রধানত আমরা দেখলাম ফ্রান্সের জনগণকে 3 ভাগে ভাগ করা যায়, যাজক, অভিজাত এবং সাধারণ মানুষ। সেই তৃতীয় সম্প্রদায়, তারাই সমস্ত কর দিত। আর উপরের প্রথম যে 2 সম্প্রদায়, অভিজাত এবং যাজক শ্রেণী, যারা রাষ্ট্রকে কোনো প্রকার কর দিত না। তাহলে এই করের বোঝাতেও কিন্তু দরিদ্র কৃষকরা তারা পৃষ্ঠ হয়ে গিয়েছিল। ফ্রান্সের সমগ্র রাজস্বের শতকরা 96% অধিকারবিহীন তৃতীয় সম্প্রদায়কে দিতে হতো, বাকি মাত্র 4% বহন করত দ্বিতীয় সম্প্রদায়। রাষ্ট্র, জমিদার ও গির্জা তাদের কাছ থেকে নানা ধরনের কর আদায় করত। প্রত্যক্ষ করের মধ্যে ছিল। এবার আমাদের এই কর ব্যবস্থাগুলো সম্পর্কে দেখবে যে শূন্য রাজকোষের মধ্যে আমরা একাধিক কর ব্যবস্থাগুলো সম্পর্কে পড়বো, যে কর ব্যবস্থাগুলো ফরাসি বিপ্লব সৃষ্টিতে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দেখো, কর ব্যবস্থাগুলো সম্পর্কে যদি আমরা দেখতে যাই, একটা ছিল টেইলি। এই টেইলি ছিল ভূমি কর। এই কর থেকে খুব ভালো করে পড়ে রাখতে হবে। ক্যাপিটেশন, উৎপাদন ভিত্তিক আয়কর, এরপরে আছে ভ্যাটিয়েম। এই ভ্যাটিয়েম ছিল স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর কর। তারপরে ছিল, এগুলো প্রধানত ছিল
টেইলি, ক্যাপিটেশন, ভ্যাটিয়েম, এই করগুলো প্রধানত ছিল প্রত্যক্ষ কর। এই প্রত্যক্ষ কর ছাড়াও আরো বেশ কিছু কর ছিল, যেমন ছিল গ্যাবেল। পরীক্ষায় বহুবার এই প্রশ্ন কিন্তু এসেছে। গ্যাবেল, এই গ্যাবেল ছিল লবণ কর। ফ্রান্সের মানুষকে নুন খেতে, হ্যাঁ, নুন খেলেও তাকে এক ধরনের কর দিতে হতো, যে করের নাম ছিল গ্যাবেল। গ্যাবেলের পরে যদি আমরা আসি টাইথ, এই টাইথ ছিল ধর্মকর। আরো যদি আমরা করেতে আসি তাহলে আমরা পাবো এডস, মদ এবং তামাক নেশাগ্রস্তের উপরে কর দিতে হতো। আবার একটা কর ছিল বানালিতে। বানালিতে কি কর? বানালিতে ছিল যে গম, জব সামন্ত প্রভুর কলেতে যদি পেশাই করতে যাওয়া হতো বা ভাঙাতে যাওয়া হতো, তখন এক ধরনের কর দিতে হতো, যার নাম বানালিতে। আরো একটা গুরুত্বপূর্ণ কর ছিল, যার নাম হচ্ছে কর ভি, বেগার শ্রম। কর ভি হচ্ছে বেগার শ্রম, মানে প্রভুর জমিতে হোক, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন কাজেতে কিন্তু তাদেরকে বিনা পারিশ্রমে খেটে দিতে হতো। তাহলে কর ব্যবস্থাগুলো সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে, কারণ কর ব্যবস্থা থেকেও কিন্তু প্রশ্ন আছে যে ফ্রান্সে প্রচলিত কর ব্যবস্থাগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। তখন এই কর ব্যবস্থাগুলোর মধ্যে প্রথমেই যেখানে আমরা প্রত্যক্ষ কর কয়েকটা পাবো, যার মধ্যে টেইলি, এই টেইলি হচ্ছে ভূমি কর। ক্যাপিটেশন আমরা দেখলাম উৎপাদন ভিত্তিক আয়কর। ভ্যাটিয়েম, ভ্যাটিয়েম কি ছিল? স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে কর। গ্যাবেল লবণ কর। টাইথ ছিল ধর্মকর। এড ছিল মদ ও তামাক জাতীয় দ্রব্যের উপরে কর দিতে হতো। আর বানালিতে ছিল গম এবং জব পেশায়ের জন্য যে কর দিতে হতো, তার নাম বানালিতে। আর মানুষকে বেগার শ্রম, তার নাম হচ্ছে করভি। এই যে ফরাসি বিপ্লব সৃষ্টিতে এই কর ব্যবস্থা বহুল অংশে দায়ী ছিল। এই কারণেই কিন্তু অ্যাডাম স্মিথ ফ্রান্সকে আমরা দেখব যে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ কি বলেছেন? এই অর্থনৈতিক কারণগুলো লক্ষ্য করে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ওদিকে আমরা দেখলাম রাজনৈতিক কারণের মধ্যে ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন, আর অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। এই তথ্যগুলো একটু পড়ে রাখবে, তোমাদের কাজে লাগতে পারে। অর্থনীতির জনক, অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। তার একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস। এই ওয়েলথ অফ নেশন গ্রন্থ কে রচনা করেছেন? অ্যাডাম স্মিথ। 1776 সালে এটা প্রকাশিত হয়েছিল। তাহলে অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে রচনা করেছেন? অ্যাডাম স্মিথ। তাহলে অ্যাডাম স্মিথ এই কর ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে তিনি বলেছেন কি? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। প্রশ্নটা এইভাবেও দিতে পারে কিন্তু, কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? তাহলে অ্যাডাম স্মিথ ফ্রান্সকে অর্থনীতির জাদুঘর বলেছেন, যে এই কারণে ফ্রান্সকে তিনি অর্থনীতির জাদুঘর বলেছেন। তারপরে অর্থনৈতিক কারণের মধ্যে যেটা আসি, কর্মচারীদের দুর্নীতি। যে কর আদায়ের ক্ষেত্রেও কর্মচারীরা নানা প্রকার জুলুম এবং অত্যাচার করত, ফলে কৃষকরা এই অসহনীয় অবস্থার পরিবর্তন ঘটাতেই বিপ্লবমুখী হয়ে ওঠে। আমরা দেখলাম যে ফ্রান্সে দুর্নীতিগ্রস্ত কর্মচারীদেরকে কি বলা হয়? ইন্টেন্ডেন্ট। কি বলা হয়েছে? ইন্টেন্ডেন্ট বলা হয়েছে। তাহলে কর্মচারীদের দুর্নীতি, এটাও কিন্তু অর্থনৈতিক কারণের মধ্যে পড়ছে। পরের কারণে যদি আমরা চলে আসি, যে মুদ্রাস্ফীতি এবং জনবিস্ফোরণ, ফরাসি বিপ্লব সৃষ্টিতেও এই কারণটাও একটা দায়ী ছিল কিন্তু।
মুদ্রাস্ফীতি এবং জনবিস্ফোরণ বলতে কি বোঝা হয়? জনবিস্ফোরণ বলতে জনসংখ্যা দ্রুত বেড়ে যাওয়া, আর মুদ্রাস্ফীতি মানে হচ্ছে আগে মনে করো তুমি যে 100 টাকা দিয়ে 5 কেজি চাল কিনতে, আর এখন 100 টাকা দিয়ে 3 কেজি তুমি চাল পাচ্ছ। এটাই হচ্ছে এই মুদ্রাস্ফীতি, মানে তোমার মূল্য যেখানে পতন ঘটে যাচ্ছে। তাহলে মুদ্রাস্ফীতি এবং জনবিস্ফোরণ যে ফরাসি বিপ্লবেরও একটা অর্থনৈতিক কারণ ছিল, যে ফ্রান্সে ভ্রান্ত অর্থ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছিল বলছে জনস্ফীতি ও মুদ্রাস্ফীতির অভিশাপ। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য 65% বেড়ে যায়। একদিকে 1788 থেকেই প্রাকৃতিক দুর্যোগ, শস্যহানি, অপরদিকে পাল্লা দিয়ে জনসংখ্যা বৃদ্ধি অবস্থাকে সংকট করে তোলে। এই ছিল মুদ্রাস্ফীতি এবং জনবিস্ফোরণ অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে এটাও একটা কিন্তু কারণ ছিল। পরের যদি আমরা অর্থনৈতিক কারণে আসি, যে অর্থমন্ত্রীদের নিয়োগ এবং পদচ্যুতি, যে ফ্রান্সের অর্থনীতির সংকটময় মুহূর্তে আর্থিক সমস্যার সমাধান কল্পে ষোড়শ লুই তুর্গো, নেকার, ক্যালন আর ব্রিয়া প্রমুখকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। এই 4টে মন্ত্রীর নাম ভালো করে পড়ে রাখতে হবে, প্রশ্ন দিতে পারে তোমাদের যে ষোড়শ লুইয়ের কয়েকটা অর্থমন্ত্রীর কয়েকজন অর্থমন্ত্রীর নাম লেখো। তাহলে এখানে তুর্গো আছে, নেকার আছে, ক্যালন আছে, ব্রিয়া আছে। এই যে অর্থমন্ত্রীদের নিয়োগ করা হয়েছিল, কেন হয়েছিল না ফ্রান্সের আর্থিক সংকট দূর করার জন্য এরা কিছু পরামর্শ দেবে। এদের যে পরামর্শটা ছিল সেটা হচ্ছে যে যাজক এবং অভিজাত শ্রেণী এদের প্রত্যেককেই কিন্তু কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। এটাই কিন্তু ওই যাজক এবং অভিজাত শ্রেণী মানতে পারেনি, যে কারণে তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়াকে রাজাকে চাপ দিয়ে এদেরকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল রাজা। তো কিন্তু তাদের সুপারিশগুলো শ্রেণী স্বার্থ রক্ষায় বাতিল হয়ে যায়। তাদের কি সুপারিশ ছিল? তাদের সুপারিশ ছিল যেটা বললাম যে প্রত্যেককেই কিন্তু কর দিতে হবে। প্রত্যেককে বলতে সাধারণ মানুষ তো কিছু কিছু কর দিতই, মানে অধিকাংশ কর দিতই। যাজক এবং অভিজাতরা কিন্তু কোনো রকমই কর দিত না। তাহলে এই যাজক এবং অভিজাতদের উপরও এই অর্থমন্ত্রীরা এসে তাদের উপর নির্দেশ দেওয়া হলো যে তাদেরকেও কর দিতে হবে। ফলে এই জন্য বলছে কিন্তু তাদের সুপারিশগুলি শ্রেণী স্বার্থ রক্ষায় বাতিল হয়ে যায়। নিরুপায় ষোড়শ লুই দুঃসহ আর্থিক সংকট মোকাবিলায় জাতীয় সভার অধিবেশন ডাকলে বিপ্লবের যাত্রা যেখানে শুরু হয়। আমরা এবারে চলে আসি সামাজিক কারণে। সামাজিক কারণ যদি আমরা দেখতে যাই, যে ফ্রান্সের জনগণকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। এখানে দিয়েছে দেখো, যে ফ্রান্সের জনসাধারণ তখন 3টি সম্প্রদায় বা স্টেটে বিভক্ত ছিল। যাজকরা প্রথম সম্প্রদায়। দেখো এই স্টেট মানেই বলা হয়েছে সম্প্রদায়। প্রথম সম্প্রদায়ের মধ্যে কারা ছিল? ফার্স্ট স্টেট ছিল যাজকরা, সেকেন্ড স্টেট ছিল অভিজাতরা, আর থার্ড স্টেট ছিল তোমার কারা? এই মধ্যবিত্ত, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক সহ দেশের সব সাধারণ মানুষ এই তৃতীয় সম্প্রদায়ের বলা হচ্ছে অন্তর্ভুক্ত ছিল। প্রথম দুই সম্প্রদায় ছিল বিশেষ অধিকারপ্রাপ্ত সুবিধাভোগী শ্রেণী। মানে প্রথম দুই সম্প্রদায় বলতে যেটা আমরা দেখব, যে এই যে যাজকরা আর অভিজাতরা এরা ছিল সুবিধাভোগী শ্রেণী। মানে ফ্রান্সের এই সম্প্রদায়ের মধ্যে এই যে যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায় এরা বিশেষ সুবিধা এবং ক্ষমতা কিন্তু ভোগ করত। তাহলে যাজক এবং অভিজাতরা তারা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করত, আর সাধারণ মানুষ যাদের যোগ্যতা থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল কিন্তু বংশ কৌলিন্যের অভাবে তারা সমাজ থেকে পিছিয়ে ছিল। আর এই তৃতীয় সম্প্রদায় কি হতো, তারাই কিন্তু একটা রাষ্ট্রকে মানে ফরাসি রাজাদের কিন্তু কর দিত। তাহলে ফ্রান্সের সামাজিক কারণের মধ্যে এখানে যেটা আলোচনা চলছে সেটা হচ্ছে 3টি শ্রেণী, মানে ফ্রান্সের জনসাধারণকে 3টি সম্প্রদায় বিভক্ত করা হয়। একটা হচ্ছে কি, প্রথম সম্প্রদায়ের মধ্যে যাজকরা, অভিজাতরা ছিল দ্বিতীয় সম্প্রদায়, আর তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল মধ্যবিত্ত, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক থেকে প্রভৃতি। প্রথম দুই সম্প্রদায় ছিল বিশেষ অধিকার প্রাপ্ত, এটা বলছিলাম, শ্রেণী, আর তৃতীয় সম্প্রদায় ছিল অধিকারহীন ও সুবিধা বঞ্চিত শ্রেণী। ঊর্ধ্বতন দুই শ্রেণীর মিলিত জনসংখ্যা ছিল 5 লক্ষ, অথচ তারা দেশের বিপুল সংখ্যক মানুষকে বঞ্চিত করে সব সুযোগ সুবিধা নিজেদের করায়ত্ত করে রেখেছিল। তাই বলা হয় যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ অপেক্ষা সামাজিক অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহই ছিল 1789 খ্রিস্টাব্দের বিদ্রোহের মূল কথা।
তাহলে সামাজিক কারণের মধ্যে আমরা যেটা আমাদের আলোচনা চলছে সেটা হচ্ছে কি, যে তিনটে সম্প্রদায়, এই তিনটে সম্প্রদায় সম্পর্কে ভালো করে পড়তে হবে। আমরা তিনটে সম্প্রদায়ের আরো বেশ কিছু বিবরণ পড়ব। দেখো, প্রথম স্টেট কারা ছিল? প্রথমে আমরা দেখলাম যাজকরা। এই যাজকরা, এরা ফ্রান্সের কৃষি জমির বলা হচ্ছে 5 ভাগের 1 ভাগ নিজেদের অধিকারী ছিল। জনসংখ্যার যেখানে বলা হয়েছে 1%, ফ্রান্সের জনসংখ্যার 1% হচ্ছে তোমার কারা ছিল? এই যাজকরা। এই যাজকদের আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উচ্চতর যাজক আর নিম্নতর যাজক। উচ্চতর যাজক কে কে ছিল? যারা আর্চ বিশপ, বিশপ, অ্যাবট, কার্ডিনাল এরা। আর নিম্নতর যারা যাজক ছিল তারা ছিল গ্রামের সাধারণ পাদ্রী। এই নিম্নতর যাজকরা ওই উচ্চতর যাজকদেরকে প্রবলভাবে ঘৃণা করত। এখানে দেখো যে বিশপ কারা, একটা একটা অঞ্চলের অনেকগুলো চার্চের যিনি দায়িত্বে থাকেন তাকে আমরা মানে ওদেরকে যেখানে বিশপ বলা হয়। আবার ছিল এখানে, এর মধ্যে আবার ছিল ক্যানন, এই ক্যানন কারা? এরা সব কটাই কিন্তু এই যে উচ্চতর যাজকের মধ্যেই এরা কিন্তু পড়ছে। এরাই কিন্তু যত গির্জার সমস্ত সুযোগ সুবিধা এরাই কিন্তু ভোগ করতো। আর সাধারণ যারা গ্রামীণ পাদ্রী ছিল তারা ছিল অত্যন্ত দরিদ্র এবং এরাই কিন্তু সৎ। দ্বিতীয় স্টেট অভিজাত সম্প্রদায়। অভিজাত সম্প্রদায়কেও প্রধানত দুই ভাগে কিন্তু ভাগ করা যায়। একটা হচ্ছে জন্মসূত্রে অভিজাত আর একটা হচ্ছে কর্মসূত্রে অভিজাত। জন্মসূত্রে অভিজাতরা দরবারি অভিজাত, সাবেকি অভিজাত, সাবেকি অভিজাত এবং দরবারি অভিজাত, সাবেকি অভিজাত এবং জন্মসূত্র অভিজাত নামে পরিচিত। তিনটে একই বিষয়। আর এরা ফ্রান্সের সংখ্যা ছিল প্রায় 4000-এর মতন। আর এরাই ফ্রান্সের যত সুযোগ সুবিধা এই অভিজাত শ্রেণী কিন্তু এরা ভোগ করত, এই জন্মসূত্রে অভিজাতরা। আর কর্মসূত্রে অভিজাতটা কি? এই কর্মসূত্রে অভিজাতদের আরো একটা নাম ছিল পোশাকি অভিজাত। পোশাকি তাদের আভিজাত্যের চিহ্ন ছিল আর কি। মানে যে ফ্রান্সের রাজারা নিজেদের বেশ কিছু স্বার্থে এইখান থেকে কিছু পোস্ট বিক্রি করত, উচ্চ কিছু পোস্ট বিক্রি করত। যাদেরকে বিক্রি করত তারাই পরবর্তীকালে এই কর্মসূত্র অভিজাত নামে পরিচিতি লাভ করেছিল। তারপরে যদি আমরা দেখতে যাই যে ফ্রান্সের থার্ড স্টেট মানে তৃতীয় স্টেট ছিল বুর্জুয়া, কৃষক, একজন সাধারণ শ্রমিক, মজুর, কর্মহীন, ভবঘুরে, সাকুলেত মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু ওরা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ে। এই বুর্জুয়ারাই ছিল কিন্তু ফ্রান্সের যে ফরাসি বিপ্লব যে হয়েছিল সেই ফরাসি বিপ্লবের কিন্তু অগ্রদূত। বার্গার শব্দ থেকে, বার্জেস, এই বার্জেস শব্দ থেকে এই বুর্জুয়া শব্দটির উৎপত্তি হয়েছে। এই বুর্জুয়াকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চ বুর্জুয়া, মধ্য বুর্জুয়া, নিম্ন বুর্জুয়া। উচ্চ বুর্জুয়ার মধ্যে কারা পড়ে? একজন শিল্পপতি, একজন ব্যাংকার, ব্যবসায়ী, এরা হচ্ছে উচ্চ বুর্জুয়ার মধ্যে পড়ে। মধ্য বুর্জুয়ার মধ্যে প্রধানত কারা কারা পড়ছে? একজন শিক্ষক, আইনজীবী, তারপর হচ্ছে তোমার ডাক্তার ইত্যাদি। আর নিম্ন বুর্জুয়ার মধ্যে প্রধানত পড়ছে একজন সাধারণ দোকানদার, এরা নিম্ন বুর্জুয়ার মধ্যে পড়ছে। কৃষকদের মধ্যেও একাধিক ভাগ ছিল। স্বাধীন কৃষক ছিল, ভাগ চাষি ছিল, খাজনা চাষি ছিল, ক্ষেত মজুর ছিল, ভূমিদাস ছিল। তো এরা হচ্ছে প্রত্যেকেই কিন্তু তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ে। এই তৃতীয় সম্প্রদায়ের অগ্রদূত বলা যেতে পারে, মানে ফরাসি বিপ্লবের অগ্রদূত বলা যায় এই বুর্জুয়াকে। এই প্রশ্নটা আসে, ফরাসি বিপ্লবের অগ্রদূত প্রধানত কারা ছিলেন? তারা হচ্ছে বুর্জুয়ারা। তাহলে ফ্রান্সের সমাজ কাঠামোটা আমরা ভালো করে দেখলাম যে ফ্রান্সের প্রধানত এই তিনটে ধরনের সমাজ কাঠামো ছিল। প্রথম দুই সম্প্রদায় ছিল বিশেষ সুবিধাভোগী শ্রেণী, আর তৃতীয় সম্প্রদায় ছিল সুবিধাহীন। এরাই কিন্তু এদের যোগ্যতা থেকে শুরু করে সমস্ত কিছু থাকলেও এরা উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেনি বলেই তারা সমাজ থেকে কিন্তু পিছিয়ে ছিল, বিশেষ করে এই বুর্জুয়ারা। পরবর্তী যদি আমরা কারণটা দেখতে যাই, যে দৈব রাজতন্ত্রের ধারণা,
ফরাসি বিপ্লব সৃষ্টিতে দৈব রাজতন্ত্রের ধারণা বহুলাংশে দায়ী ছিল। যে ফ্রান্সের রাজা ছিলেন সর্বাপেক্ষা, এখানে হবে সর্বাপেক্ষা, তারা দৈব রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। এই দৈব রাজতন্ত্রে মানে এর আগেই আমরা আলোচনা করলাম যে রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলতে আমরা কি বুঝি, যে তারা জনগণের মাঝে, ফরাসি রাজারা জনগণের মাঝে বিশ্বাস করতেন, শুধু ফরাসি রাজারা নাই, মধ্যযুগের এই ধরনের বিষয়বস্তুটাই কিন্তু জনগণের মধ্যে প্রচলিত ছিল, যে ফরাসি রাজারা সেই সময় কি করতেন, জনগণের মাঝে প্রচার করতেন যে ঈশ্বর তাদেরকে পাঠিয়েছে, ভগবান তাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে শাসন করার জন্য, তাই আমরা যেমন ইচ্ছা শাসন কার্য পরিচালনা করব, এ বিষয়ে তোমাদেরকে মেনে নিতে হবে। তো এটা ওই দৈব রাজতন্ত্রের ধারণাটাও কিন্তু, আমি পুরো বিষয়টা আর যাচ্ছি না, যে এটাও কিন্তু ফরাসি বিপ্লবের একটা কারণ ছিল। পৃথিবীর প্রত্যেকটা বিপ্লবেতে, পৃথিবীর যদি আমরা দেখতে যাই, যে প্রত্যেকটা বিপ্লবেতে যে লেখক, নাট্যকার, অর্থাৎ এই দার্শনিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। দার্শনিকরা তারা তাদের লেখনীর মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করেছিল। আমরা পরপর দার্শনিকদের এই নামগুলো দেখব। এখানে দেখো মন্তেস্কু, এই মন্তেস্কুর উপর থেকেই একটা প্রশ্ন থাকে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? তাহলে উত্তর হবে মন্তেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে মন্তেস্কু। এই মন্তেস্কু দেখো, তার দুটো বিখ্যাত গ্রন্থ আছে, এখানে তিনি দিয়েছেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লজ, এই স্পিরিট অফ লজ 1748 খ্রিস্টাব্দে, 1748 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে তিনি কি করেন, রাজার ঈশ্বর দত্ত যে ক্ষমতা, যে রাজার ঈশ্বর দত্ত ক্ষমতা তীব্র সমালোচনা করেন, এবং তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য রাষ্ট্রের শাসন বা রক্ষাকল্পে রাষ্ট্রের শাসন, আইন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান। মানে অর্থাৎ তার প্রধানত এই গ্রন্থে মূল দাবিটাই ছিল যে রাষ্ট্রের শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করতে হবে। এই তিনটে বিভাগকে তার মতই ছিল আলাদা করতে হবে। মন্তেস্কুর আরেকটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স। এই পার্সিয়ান লেটার্স এই গ্রন্থে তিনিও ফ্রান্সের প্রচলিত সমাজ ব্যবস্থা, অভিজাততন্ত্র, রাজতন্ত্রের বিভিন্ন দুর্বলতা ও ত্রুটির কঠোর সমালোচনা করেছিলেন। তাহলে মন্তেস্কু সম্পর্কে আমাদের এই দুটো তথ্য খুব ভালো করে পড়তে হবে। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখককে, আর একটা হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কে রচনা করেন। মানে এই দুটো গ্রন্থ ভালো করে পড়ে রাখলে, শুধু দুটো এই গ্রন্থ নয়, আরো বিভিন্ন যে দার্শনিকরা রয়েছে তাদের কয়েকজন দার্শনিকের গ্রন্থ পড়লে সেখান থেকে কিছু না কিছু তুমি প্রশ্ন 100% কিন্তু পাবেই। এরপরে যদি আসি আমরা, ফ্রান্সের অপর একজন দার্শনিক, তিনি হচ্ছে ভলতেয়ার। ভলতেয়ারের আসল নাম হচ্ছে ফ্রাঁসোয়া মারি আরোয়েত। ভালো করে নামটা মনে রাখবে, অনেক সময় কিন্তু প্রশ্ন থাকে যে ভলতেয়ারের সম্পূর্ণ নাম কি, ফ্রাঁসোয়া মারি আরোয়েত। তাহলে এই ভলতেয়ারের আক্রমণের প্রধান লক্ষ্যই কিন্তু ছিল ক্যাথলিক গির্জা তীব্র বিদ্রুপ এবং শ্লেষাত্মক রচনার মাধ্যমে তিনি গির্জার দুর্নীতি, সামাজিক ও রাষ্ট্রীয় অনাচার ও বৈষম্যের সর্বক্ষেত্র তুলে ধরে দেশে এক জাগরণ সৃষ্টি করেছিলেন। গণতন্ত্রে বিশ্বাসী না হয়েও তিনি শাসনতান্ত্রিক সংস্কার ও স্বাধীন চিন্তার সমর্থক ছিলেন। তার দুটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কাদিত এবং লেতর ফিলোসফিক। এই দুটি গ্রন্থে তিনি, কাদিত এবং লেতর ফিলোসফিক, এই দুটি গ্রন্থে তার প্রধান টার্গেট যেটাই ছিল ক্যাথলিক গির্জাকে আক্রমণ করা। এই গ্রন্থের মাধ্যমে ফ্রান্সের সামাজিক এবং রাষ্ট্রীয় অনাচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে বিভিন্ন বিষয়বস্তু তিনি লিখেছিলেন। জনগণ সেই বিষয়গুলো কিন্তু পড়ে ওই ফরাসি বিপ্লবের জন্য কিন্তু উদ্বুদ্ধ হয়েছিল। পরে যদি আমরা দার্শনিকে যাই, এখানে বিখ্যাত দার্শনিক, তার নাম হচ্ছে রুশো। এই রুশো সম্পর্কে আমরা যদি দেখি, রুশো পুরো তার নাম, ফরাসি দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা বলিষ্ঠ এবং জনপ্রিয় ও প্রগতিশীল ছিলেন জ্যাকুইস রুশো। অসাম্যের সূত্রপাত অরিজিন অফ ইনইকুয়ালিটি, এই গ্রন্থটার নাম। অসাম্যের সূত্রপাত এই গ্রন্থটির মাধ্যমে তিনি প্রচলিত সামাজিক বৈষম্য ও শ্রেণীগত অত্যাচারের মূলে কুঠারাঘাত করেন। তার সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ সামাজিক চুক্তি মতবাদ, সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট, এই যে গ্রন্থ। একটা প্রশ্ন আছে, সামাজিক চুক্তি মতবাদ বলতে কি বোঝায়?
1862 সালে এই গ্রন্থটা প্রকাশিত হচ্ছে। তাহলে রুশো থেকে আমাদের দুটো তথ্য পড়তে হবে, একটা হচ্ছে অসাম্যের সূত্রপাত আর একটা হচ্ছে সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তি গ্রন্থে তিনি রাজার ঈশ্বর দত্ত ক্ষমতাকে নস্যাৎ করে দিয়ে বলেন যে জনগণই হলো রাষ্ট্র সমস্ত সার্বভৌম শক্তির উৎস, যে ঈশ্বর একদিন জনগণের ইচ্ছা অনুসারে এক চুক্তির মাধ্যমেই রাজা সিংহাসনে বসেছেন, সুতরাং তিনি স্বৈরাচারী হয়ে এই চুক্তি লঙ্ঘন করলে প্রজাসাধারণ তাকে পদচ্যুত করতে পারবে। তার এই যে লেখা, এই লেখার ঝাঁজেতেই ফরাসি বিপ্লব মনে করা হয় হয়েছিল। তো অসাম্যের সূত্রপাত গ্রন্থটি কে রচনা করেন, এই একটা প্রশ্ন। সামাজিক চুক্তি, এখান থেকেও একটা প্রশ্ন আসে যে সামাজিক চুক্তিকেই কিন্তু ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়। কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় সামাজিক চুক্তি। 2 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু থাকতে পারে যে সামাজিক চুক্তি মতবাদ বলতে কি বোঝো? তাহলে সামাজিক চুক্তি মতবাদ বলতে আমরা কি বুঝি, যে তৎকালীন সময়ে যে রাজারা এক ইচ্ছা অনুসারে রাজারা এক জনগণের সঙ্গে এক ইচ্ছা কি বলে চুক্তি করেই সিংহাসনে বসেছে। যদি রাজা স্বৈরাচারী হয়ে তার বিরোধিতা যদি করে, তাহলে প্রজাসাধারণ তাকে কি করবে না সিংহাসন থেকে বিতাড়িত করবে। এটাই হলো সামাজিক চুক্তি মতবাদ। ভালো করে পড়ে রাখতে হবে, বহুবার কিন্তু প্রশ্ন কিন্তু এসেছে। আর রুশোকে কি বলা হয়? ফরাসি বিপ্লবের জনক বলা হয়। রুশোকে বলা হয়, এখানটায় আমি লিখে রাখছি যে কাকে বলা হয় ফরাসি বিপ্লবের জনক। ফরাসি বিপ্লবের জনক, এই তথ্যগুলো তোমাদের পড়ে রাখলে অনেক কাজে লাগবে কিন্তু। ফরাসি বিপ্লবের জনক, তাকে ঝড়ের পাখিও বলা হয়েছে, সরি ভোরের পাখি। ফ্রান্সে ভোরের পাখি কাকে বলা হয়? রুশোকে বলা হয়। ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? রুশোকে বলা হয়। তার দুটোই যে বিখ্যাত গ্রন্থ আছে, গ্রন্থগুলো সম্পর্কে পড়তে হবে। বলছে এই যে মন্টেস্কু, ভলতেয়ার, রুশো এরা ছাড়াও কিন্তু আরেকটা বিশেষ করে বিশ্বকোষ নামে একটা গোষ্ঠী ছিল, যারা এই 17 খণ্ডের একটা তোমার কি বলে সংকলন যেখানে তারা রচনা করেছিল, তারাও কিন্তু বিভিন্ন তথ্য এই গ্রন্থগুলোতে তুলে ধরেছিল। যে সমাজ, রাষ্ট্র, ধর্মীয় জীবনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো ছিল, এই বিশ্বকোষ গোষ্ঠী তারাও কিন্তু তুলেছে। এই বিশ্বকোষ গোষ্ঠীর মধ্যে যদি আমরা দেখতে যাই, তাহলে এই যে ডেনিস দিদেরো, দা এলেমবার্ট, দা হলবাকও একজন ছিলেন আর কি। তাহলে এই বিশ্বকোষ গোষ্ঠীর এরাই কিন্তু ছিলেন সমর্থক। তারা তাদের লেখনীর মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। বিশ্বকোষ গোষ্ঠীর পরেতে আরেকটা আমরা দেখবো, হ্যাঁ অনেক সময় এই প্রশ্নটা এই পার্টটা থেকেও কিন্তু 2 নম্বরের প্রশ্ন পড়ে। ফিজিওক্রাটস কারা? ফিজিওক্রাটস বলতে আমরা যেটা বুঝিছি এখানে যেখানে দেখানো হয়েছে যে এই সময় ফ্রান্সে ফিজিওক্রাটস নামে এক শ্রেণীর অর্থনীতিবিদদের আবির্ভাব হয়। তারা অবাধ বাণিজ্য এবং বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানান। আমরা এর আগে দেখেছিলাম যে ফরাসি রাজারা সমস্ত কিছু নিজেদের হাতেই ক্ষমতা কুক্ষিগত করত। তাহলে এখানে আমরা কি দেখছি যে ফিজিওক্রাটস বলতে আমরা কি বুঝি, যে ফিজিওক্রাটস হলো তৎকালীন সময়তে এক ধরনের আমরা বলতে পারি যে অর্থনীতিবিদ, যারা প্রধানত কি করতেন, অবাধ বাণিজ্য এবং বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানিয়েছিলেন। এই মতবাদের একজন বিখ্যাত প্রবক্তা ছিলেন যার নাম কুইশন। এই প্রশ্নটাও আসে, কুইশনে কে ছিলেন? ফিজিওক্রাটস গোষ্ঠীর একজন উল্লেখযোগ্য প্রবক্তা আমরা বলতে পারি। বলছে এছাড়াও লা মেত্রি, কাদিল্যাক, হলব্যাক, মরেলি, মাবলি প্রমুখ বিশিষ্ট পণ্ডিত জনগণের চিন্তা ও চেতনাকে বিপ্লবের নতুন স্তরে পৌঁছে দেন। আমরা মন্তেস্কুর ভূমিকা দেখলাম, ভলতেয়ারের ভূমিকা দেখলাম। ভলতেয়ার, এটা তখন লেখা হয়নি, ভলতেয়ারের আসল নাম ফ্রাঁসোয়া। ফ্রাঁসোয়া মারি আতোয়েত। তারপরে আমরা কি দেখলাম যে রুশোর ভূমিকা। তারপর বিশ্বকোষ গোষ্ঠী এলো। তারপরে আমরা দেখলাম ফিজিওক্রাটস মতবাদ। এরা এইগুলো ছাড়াও কিন্তু এই সমস্ত দার্শনিকরাও তারা তাদের বিভিন্ন রচনার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। তাহলে ফরাসি বিপ্লবে দার্শনিকদের একটা উল্লেখযোগ্য ভূমিকা। বহুবার ফরাসি বিপ্লবে দার্শনিক দিক থেকে প্রশ্ন এসেছে এবং এই বছরও একদম তোমরা সুনিশ্চিত থাকো যে দার্শনিকদের পাঠটা থেকে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন আসার কিন্তু দারুণ একটা সম্ভাবনা আছে।
আজকের ক্লাসে এই পর্যন্ত তোমাদের আলোচনা হলো। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে পার্টগুলো আছে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা ক্লাস আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার ইত্যাদি করবে। ধন্যবাদ। সরি। আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস ছিল। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং যদি কোনো ডাউট থাকে তোমাদের তাহলে তোমরা কমেন্ট করবে, আমি ক্লিয়ার করে দেব। ধন্যবাদ।